আমির হাওলাদার, এক ছদ্মবেশী উপাখ্যান, পর্ব 2। লেখনীতে ইলিমা বিহরজ। ঘন্টা কয়েক আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফায়, একদম কিনারায়। চোখ দুটো ক্ষীণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেই রকমই দুটো চোখ। আমি ঢুকতে তিনি উঠে দাঁড়ালেন। দুজন মুখোমুখি বসলো। প্রথমে কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরে নতুন চালানের জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি রুটে অপরিচিত উপস্থিতি গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে যে খবর এসেছে তা অবশ্য আশাবঞ্জক নয়। আমি শুনলো, কখনো মাথা নাড়লো, কখনো দুই একটি কথা বলল। কোনো সমস্যা তাকে স্পর্শ করলো না। একসময় ইতস্ত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমি ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদের কণ্ঠ ভারী হলো। বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার, তোর বাবা না, তোর রক্ত না। আমির মাথা তুলে মজিদের চোখ বরাবর রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেই দিন আপনার ছিল মরে গেছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবল আপনার ব্যবসার পার্টনার। তার বাইরে রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ দিয়ে কথা বলতে গিয়ে শিখে গেছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব? পরিচা আমার রক্ত, আপনার আমার নাতনি। ওর জন্য আমার কলিজাটা কি পড়েনি? কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়েও আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনে শুনেই হাঁটতে হয়, যেটা তুই ভালো করেই জানিস। বিষ সবাই গিলতে পারে না, যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেওয়াকে কুরবানি বলে, খুন হওয়া বলে না। আমির কথা বলল না। কথা বললেই ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন বোঝানোর সময় নয়। সময়ের সাথে আগুন দেখালে শিকার সরে যায়, শিকার সরে গেলে সুযোগ যায়, সুযোগ গেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনা সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেছেন। তাকে এবং তার দুই হাত খলিল রেদওয়ানকে সরিয়ে দেওয়ার মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই তীর আস্ত সরে গেলে পুরো পাতাল ঘরের সাপ্লাই চেনের বিশাল ভার পড়বে, একাই বইতে হবে তাকে, যা এক প্রকার আত্মঘাতীর সিদ্ধান্ত। তার সাম্রাজ্যের কোনো ইটের দেওয়াল নয় যে একটা ইট খসলে শুধু সামান্য গর্ত হবে। তার সামান্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও তার প্রতিটি সুতো ধরে রেখেছে নিজের বাপ, চাচা, ভাইয়েরা, যাদের দেশের শীর্ষেও রাজনৈতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতো ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তেই পৌঁছে যাবে প্রতিপক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আছে দুর্বল। তখন তার হায়নার মতোই ঝাঁপিয়ে পড়বে। আমি চাই না এই ক্ষমতার লড়াইয়ে শিকারী নিজেই শিকারে পরিণত হোক। তার সঙ্গে বিপদে পড়ুক পদ্মজাও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা 10 পা এগিয়ে সে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলার সামনে অসীম ধৈর্য ধারণ করতে হবে তাকে। তাছাড়া তার আসল শত্রু নিজে নয়, বরং রক্ত নয়, বরং পর্দার আড়ালে ক্ষমতা ধারণ করা তাদের নীল নকশার পরিচার। হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বাবা, চাচা তো কেবল অস্ত্র, তুচ্ছ অস্ত্র। ভেঙে কোনো লাভ নেই, কাটতে হবে সেই হাতকে যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই তার 20 বৃক্ষের 3 নাসিক অস্ত্র, মজিদ, খলিল আর রিদওয়ানকে সে এখনো নষ্ট করবে না। এদের ঢাল হিসেবে ব্যবহার করে পৌঁছাবে মূল খুনের উচ্চতায়। তাদের সমান ক্ষমতার ধরন হবে, তবে সেই চূড়ান্ত ক্ষমতার আঘাত হানতে হবে। সেটুকু ক্ষমতা পেতে যদি আরো 1 যুগ অপেক্ষা করতে হয়, আমির তাতেও প্রস্তুত। মজিদ হাওলাদার এদিক ওদিকে একবার তাকালেন, তারপর আলমগীরের দিকে ফিরলেন। বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হলেন, এখানেই তো ছিল। আমি তো। চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে? সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। মজিদ পেছন থেকে ডাকলেন, আমির বাবু। আমিরের দ্বিতীয় অফিসটিতে ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলের এক বিশাল দালানে বসে কম হলেও 50 ছাড়িয়ে গেছে।
বয়সের দিক দিয়ে এখানে বসে তার অবৈধ কার্যকলাপের সকল গোপন বৈঠক। এখানে ফিসফিস করে রচিত নানা ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক না গা ঘেঁষে একটা ছোট্ট গোপন কক্ষ, বাইরের কোলাহল যেখানে পৌঁছায় না, রাস্তায় ধুলো কোনাও না। কক্ষটি আমিরের একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের একদিকের দেওয়ালে টাঙানো পদ্মজার একটা বিশাল বাঁধানো ছবি। রেদন সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে। কামনার বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙুলের ডগা স্পর্শ করলো ছবির মসৃণ কাজ, কিন্তু ঠিক পদ্মজার গালের ওপর বিড়বিড় করে বলল, কি করলে তোমাকে পাবো? তখনই আমির ঝড়ের বেগে ছুটে ঢুকে পড়ল ঘরে। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত সরা বান্দির বাচ্চা। রিদওয়ান চমকে ঘুরে দাঁড়ালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো তার উপর, ডান মুষ্টি শূন্য করে ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রঘাতের মতোই লাগলো। রিদওয়ান ছিটকে গিয়ে পড়লো সোফায়, পুরো শরীর ঝাঁকুনি খেলো। পরক্ষণে সে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করেছিস আমির। কথা ছিল কি আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজে ওকে ভোগ করছিস। বেইমানের বেইমান, অন্যের বেইমান দেখেছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো, তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে রিদওয়ানের বুকের পাঁজরে মুষ্টিবদ্ধ করে খাবলে ধরলো, কিরমির করে বলল, তুই সামনে তাকা, সামনে কথা বল। শুয়োর, পদ্মজা আমার বউ, আমার বউ। তোর মতো লম্পটের সাহস কি করে হয় ওর ছবিতে হাত দেওয়ার? এরপর যা হলো তা আর কোনো লড়াই বলা চলে না। ঝড় বলে ঘটনার সঙ্গে ন্যায় পাঙ্গা। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের ওপর রাখা ল্যাম্পপোস্টটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়লো, কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপ আস্তে পড়লো, কাগজে উড়তে লাগলো। আমির রেদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেওয়ালের সাথে আছড়ে ফেললো। রেদওয়ান আঘাত মুখ বিকৃত করেও উঠে দাঁড়ালো, শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না, 4 বছর তো ভোগ করেছিস, এবার অন্তত আমাকে দিয়ে দে, ভাগাভাগি কর, আমরাই তো। শব্দগুলো শেষ হওয়ার আগেই আমির এলোপাথারি কিল ঘুষি চালাতে শুরু করলো। বৃষ্টি গালিগালাজ ছুটতে শুরু করলো তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুতে যাওয়া তো দূরের কথা, ওর ছায়ার দিকে তাকালেও আমি তোর চোখ উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে দাঁত ছিল মাখা হাসি হাসলো, বলল, চোখ নিবি নে, পদ্মজা তোর বউ, মনে মনে আমারও। এটা কেউ কেড়ে নিতে পারবে না, আমার মনটা তো তোর ছুতে পারবি না। আমিরের রাগে বা ঠান্ডা আর থাকতে পারল না। আমিরের রাগটা এবার ভাষা সীমা ছাড়িয়ে গেল। সে রিদওয়ানের গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো, বলল, তাহলে তোর মনটাকে নিয়ে তুই কবরে যা। ঘরে মজিদ আর আলমগীর ঢুকলো হুড়মুড়িয়ে। মজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বললেন, আমির ছাড় ওকে, ছাড় বলছি। আলমগীর অন্য দিক থেকে ধরার চেষ্টা করতেই বলল, পাগল হলি নাকি, মরে যাবে তো, বলে দেওয়ালে ধাক্কা দিয়ে ছাড়াতে গেল। ছাড়, আমির দুজনকে এত সহজে ছাড়বে না। এত সহজ জোরে একটা ঠেলা দিল যে মজিদ হেঁচকা খেয়ে পিছনের দেওয়ালে বিছিয়ে গেল। আলমগীর দেওয়ালে ধাক্কা খেল। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না, আজ ওর রক্ত দিয়ে আমি এই ঘরের মেঝে ধোবো, ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। হৃদয় টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে উঠে সে পকেটে হাত ঢোকালো, বের হলো একটা ছোট ফোল্ডিং ছুরি। নিজের সবটুকু শক্তি দিয়ে একত্রিত করে আমিরের ওপর ঝাঁপিয়ে পড়লো। ধারালো ফলাটা আমিরের পিঠে পোঁচ দিল, রক্ত চুইয়ে ভিজিয়ে দিল কাপড়। আমির আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রেদওয়ানের চুলের মুঠি খাবলে ধরে সমস্ত শক্তি দিয়ে মেঝেতে আছাড় দিল। তারপর একের পর এক কিল ঘুষি আসতে লাগলো, মুখ পাচড়ে গিয়ে লাগলো। রিদওয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। আমির তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে বলল, আজ অনেক শখ না তোর? পদ্মজাকে মনে মনে বউ ভাবিস? আমার বউকে বান্দির বাচ্চা বল, চিৎকার করে বল, পদ্মজা তোর মা লাগে। রিদওয়ান রক্তাক্ত মুখ নিয়ে ঘর ঘর কণ্ঠে বলল, কখনোই বলবো না। আমির আরো জোরে চেপে ধরে বলল, বল, বলবি না? তোর জীব আমি আজকেই ছিঁড়ে ফেলবো, বল শুয়োর, বল তোর মা। মরণপ্রণ এই লড়াই দেখে মজিদ হাওলাদার ধৈর্য ধরতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে
রেদোয়ানের মাথায় সজোরে একটা গাঁটটা মারলেন। বিরক্ত হয়ে বললেন, গাধার বাচ্চা, জেদ করিস না। দেখছিস না আমির পাগল হয়ে গেছে। ও তোকে আজ সত্যি সত্যি কবরে পাঠাবে। জান বাঁচাতে চাইলে বলে ফেল যা বলছে। আলমগীর রেদোয়ানের দিকে ঝুঁকে বলল, একটাবার বলে দে ভাই, তাহলেই তো ল্যাটা চুকে যায়। বল পদ্মজা তোর মা হয়। কথাটা বলে আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবে হাসি শব্দটা বের হয়ে না আসে। আমিরের মতো মানুষ সেফ একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা দেখলেও বিশ্বাস করা কঠিন। আর রেদওয়ানটাও যে কি জেনে শুনে মৌমাছি যাকে ঢিল ছুটতে যাবে, তারপরও কাঁদবে কেন? কামড়ালো। রেদওয়ান দেওয়ালে চারপাশে ঝাপসা হয়ে আসছে। দেখলো চারপাশটা দেখতে পাচ্ছে না, বুকের ভেতরটা টনটন করছে। বাঁচার আর পথ নেই। সে দাঁত চেপে ঠোঁটে বিষের আগুন ছুঁয়ে নিয়ে কোনো মতো উচ্চারণ করলো, পদ্মজা, পদ্মজা আমার মা হয়। তোর বউ আমার মা হয়। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নামলো। পরপর আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসি। সে রেদওয়ানের ওপর থেকে উঠে দাঁড়ালো, সাথের হাতাটা ঠিক করলো যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা হয়, সেহেতু সম্পর্কে আমি তোর বাপ লাগি। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলেন কিছুক্ষণের মধ্যে। আমিরের পিঠের ক্ষততে হাত দিতেই গেলে আমির ঝুঁকি দিয়ে সরিয়ে দিল। রেদওয়ানকে শুয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখন আধো অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। ডান গান ফুলে কদম ফুলের মতোই হয়ে গেছে। তার ভুরুর কাছ থেকে তখনও সরু রক্তের ধারা গড়াচ্ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলার স্যাভলন বের করলেন। প্রথমে ক্ষতস্থানগুলোতে আলতো করে পরিষ্কার করলেন, তারপর বায়োডিন লাগাতে কাটা জায়গায় হৃদয় যন্ত্রণায় কেঁপে উঠল। ডক্টর ভুরু কাটাটার কাছ থেকে দেখলেন। আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে ধরুন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, দুটো সেলাই দিতে হবে। অ্যান্থেসিয়ার ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই ডক্টর দক্ষ হাতে দুটো সেলাই দিলেন, সুতো বেঁধে কাটলেন। এরপর দুহাতে চাপা দিয়ে পাঁজরের পরীক্ষা করলেন। রেদন কাতরালো, ভাঙানি গলা, তবে এক দুটো হাড় মারাত্মক চোট পেয়েছে। বললেন, এক্স রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙার লক্ষণ নেই। বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রেদওয়ানের পেশিগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাবেন, একটাও বাদ দিবেন না। কাটা জায়গাটায় গজ রেখে ব্যান্ডেজ বাঁধলেন। ফাটা ঠোঁটে অ্যান্টিবায়োটিক আর মলম লাগালেন। উঠে যাওয়ার আগে আমিরের দিকে ঘুরে বললেন, পিঠের ক্ষতটা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হবে। আমির শুনল না, চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। জানালার ওপাশে রাতের গাঢ় অন্ধকার, ঘরের ভেতর থমথমে নীরবতা। মেঝেতে তখনও রেদওয়ান চাপচাপ রক্তের ছিটে। আমির তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে কোনো মতে একটা শার্ট গলিয়ে গোল টেবিলের মিটিংয়ে বসলো। ব্যথায় চোয়াল শক্ত হয়ে আছে তার, অথচ চোখের মনি পাথরের ন্যায় স্থির। গম্ভীর গলায় বলল, চট্টগ্রামের চালানটা আমি নিজেই সামলাবো। কাল রাতে বের হচ্ছি। অলন্দপুর থেকে সরাসরি সাগরের বুক পর্যন্ত ছক্কাটা হয়ে গেছে। আলমগীর ভুরু কুচকে বলল, এত মানুষ থাকতে তুই কেন যাবি? 4-5 দিনের মামলা। রিদওয়ান যার কথা ছিল, ও যখন অকেজো হয়ে পড়ে আছে, তাহলে আমি যাই। না হোক কবির বা সুলতান যাক। না, আমি যাব। ওইখানে আরো একটা হিসাব চুকানোর আছে। আলমগীর আর কোনো কথা বাড়ালো না, নিশ্চিত ওর যাওয়ার পেছনে বড় কোনো শিকার লুকিয়ে আছে। তাছাড়া নারী পাচারের চালানে আমিরের সতর্কতা সবসময় একটু উগ্র। যতক্ষণ না মেয়েগুলো গন্তব্যে পৌঁছায়, তার স্নায়ুগুলো তপ্ত সীসার মতোই টনটন করে। মজিদ নীরবতা ভেঙে বললেন, ঠিক আছে, তাহলে কাল রাতে আমরা একসাথে গ্রামে রওনা দেব। কি বলিস রিদওয়ান? সোফায় শোয়া হয়ে থাকা রেদওয়ান কোনো জবাব দিল না। তার চোখ দেওয়ালের দিকে নিবদ্ধ, মুখে একরাশ তিক্ততা। ঘরটা আবারও গুমট হয়ে আসলো। তখনই অফিসের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো এক নারী ছায়া মূর্তি, আপাতমস্তক কালো বোরকায় ঢাকা। ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। এক ঝটকায় বোরকাটা খুলে সোফায় ছুঁড়ে মারলো। পরনে
চওড়া লাল পাড়ের শাড়ি, নাম তার আসমানি। আসমানির রূপ ধারালো ছুরির ফলার মতো, চোখে চাউনি চরম ঐশ্বর দত্ত। শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা আলগা থাকায় গায়ের ফর্সা রঙের জৌলুস উপচে পড়ছে। ঘরের ঘুমট ভাব ছাপিয়ে হঠাৎ করেই মাদকতার সুগন্ধ ছড়িয়ে পড়ল। আসমানি সবার মুখের ওপর নজর বুলিয়ে বলল, এতটা বাঘা বাঘা মর্দের মধ্যে আমার দায়িত্বটা কে নিবে শুনি? মজিদ আমিরের দিকে আর চোখে চেয়ে গলাটা একটু ঝেড়ে নিলেন। ঘরের গুমট ভাবটা কাটাতে চাইলেন কিনা বোঝা গেল না, তবে গলাটা মেকি করুণ মিশিয়ে বলল, আমির, মেয়েটা তোর মেজ দাদির নাতনি। রক্ত বলতে দুনিয়ায় আর কেউ নেই। মাসখানেক আগে মাটাও মারা গিয়েছে। ওরে আরেকবারে অকুলে ভাইসা গিয়া এনে আইছে। একা মেয়ে মানুষ, এভাবে পথে পথে তোর ঘুরতে দেওয়া যায় না। তোর অফিসে কোনো একটা হিল্লে করা যায় না? আমির তার চোখের পলকও তুলল না। টেবিলের ওপর রাখা ফাইলের পাতায় তার কলমটা খসখস করে চলছে। সে পাথরের কঠিন কণ্ঠে জবাব দিল, আমার অফিসে মেয়ে মানুষের কোনো জায়গা নেই। ওকে সোজা গ্রামে পাঠিয়ে দাও। বাড়িতে ঝি চাকর লাগে, সেখানে কোনো কাজে খাটানো যায় কিনা দেখো। আমিরের অবহেলা আসমানির দর্পণ আরো বাড়িয়ে দিল। সে দমে যায় না তো দূরে, বরং এক পা এগিয়ে সে টেবিলের ওপর দু হাত রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ালো। তার গায়ে করা পারফিউমের ঘ্রাণ আমিরের নাকে ধাক্কা দিল। আসমানি এমনভাবে আমিরকে দেখছে যেন চাউনি দিয়েই তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়বে। ঠোঁটের কোণে ঝুলে থাকা কুটিল হাসি সম্মোহিত ভাবে হাসলো। তার চওড়া করে বলল, লোকে মুখে তোমার নাম অনেক শুনেছি, সামনাসামনি দেখার খুব শখ আছিল। দেখলাম, দেখার মতো নই বলে শব্দ করে হাসলো। তারপর কণ্ঠস্বরূকে একটু খাদে নামিয়ে নিয়ে বলল, এখন এই গ্রামে পাঠিয়ে আমার নির্বাসন দিও না। কয়টা দিন আমার পাশে থাকো, আমায় একটু চেনো, আমার স্বভাব চরিত্র জানো। আসমানির কাজে লাগানোর মতো স্মিত তোমার আছে কিনা সেটা তো আগে বোঝার দরকার। এরপর না হয় খেদিয়ে দিও, চলে যাবনে। আমির এবার মুখ তুলল। আসমানি চাহনি দেখে মুহূর্তেই বুঝে নিল এই মেয়ে আপাতমস্তক বিষে ভরা এক ফিতনা। আসমানির সুযোগটা হাতছাড়া করলো না। নিজের শাড়ির চওড়া চোলটা কাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে খানিকটা আলগা করে দিল সে। উদ্ভূত ভঙ্গিতেই বুনো হাতছানি দিয়ে বলল, আমার কাজের কথা সে তো এখনো দেখায় নাই। একবার যদি আমার কেরামতি দেখো, ব্যবসা বাণিজ্য সব চুলে দিয়া সারাদিন আমারে পাহারা দিবা। মজিদ হলাদার ঘরের কোণ থেকে আসমানির কথাই খেলাটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো। আসমানি এখানে আচমকায় উড়ে আসেনি, তাকে দাবার ঘুট হিসেবে মজিদ নিয়ে এসেছে, চাল দিয়েছে। আমির পদ্মচার মায়ায় পুরোপুরি আচ্ছন্ন, প্রেমে বিভোর। তাই তিনি এমন কাউকে খুঁজেছিলেন যে আমিরের নিকটে একঘেয়ে জীবনে নতুন উন্মাদনা নিয়ে আসবে। মজিদ আর চোখে আসমানিকে আবারও পরখ করলেন। মেয়েটা সত্যি আগুনের গোলা। পদ্মচার মধ্যে হয়তো স্বর্গীয় শুদ্ধ স্নিগ্ধতা আছে, কিন্তু আসমানির ভেতর আছে উগ্র কামনী সৌন্দর্য। ওর টানা টানা চোখ, চলন বলন যে শরীরের টানে আছে, ওইটুকুই যথেষ্ট যেন শক্ত পুরুষের রক্তে অনায়াসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। পদ্মজা যদি হয় ভোরের শীতল শিশির, তবে আসমানি হলো চৈত্রের দুপুরের কড়া রোদ। আসমানি যদি একবার তার কামনার বিষ আমিরের মগজে ঢুকিয়ে দিতে পারে, তবে কল্লাফাতে পদ্মজার মায়ায় বাঁধন ছিঁড়ে তখন এক পলক সময় লাগবে না। মজিদ পকেট থেকে পানির কোটা বের করতে করতে গলা ঝেড়িয়ে কর্কশে দ্রুত চোখে আসমানের দিকে চেয়ে বললেন, আমির, মেয়েটা যখন বলছে 2-4 দিন থাকুক না, দেখ না কেমন কাজে আসে কিনা। চট্টগ্রাম চাবি দীর্ঘ পথ, 2-3 দিন লঞ্চে কাটাতে হবে। খাওয়া দাওয়া তদারকির একটা ব্যাপার আছে, পাশে থাকলে একটু সেবা যত্ন করতে পারবে। ফিরে এসে না হয় গ্রামে পাঠিয়ে দিস। কি বলিস আলমগীর? আলমগীর কোনো মন্তব্য করলো না, কেবল অস্বস্তিতে জানালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার দিকে তাকিয়ে রইল। আমিরের নীরবতা আসমানি রূপের কাছে নত স্বীকার করলো। দুনিয়ায় সব পুরুষই তো এক ঘাটের জল খায়, এই পথে পাথরকেও গলানোর তার বাম হাতের খেল। আমি নিষ্প্রভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে আসমানির নরম মোলায়েম হাতটা নিজের হাতের মুঠোয় নিল, গা ঘেঁষে দাঁড়ালো। সঙ্গে আসমানির ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল। আমিরের হাতের বুড়ো আঙুলো তর্জনী বৃত্ত ইশারা করে প্রশংসা সুরে বলল, একের নটি।
মুহূর্তে আসমানি উদ্যুপ্ত বিজয়ের হাসি পাথরের মতো জমাট বেঁধে গেল। অপমানের বিস্ময়ে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সে কিছুক্ষণ একটাকে বলতে যাবে, ঠোঁট ফাঁক করেছিল। আমির তাকে সে সুযোগটুকু দিল না। তার শীতল দৃষ্টি ততক্ষণে ঘুরে ফিরে ঘরের দেওয়ালে ব্যান্ডেজ বাড়িয়ে মুখ গোমরা করে বসে থাকে। রিদওয়ানের দিকে তাকায়। যন্ত্রণায় রিদওয়ানের শরীর আরো মনটা যেন বিষে উঠল। আমি ঠান্ডা গলায় বলে, যাও তুমি বরং ওর কাছে গিয়ে বসো। তোমার উর্বরতার জমি চাষ করার জন্য ওর মতো আদর্শ কৃষক দ্বিতীয়টা হবে না আর। কথাটা শেষ করে আমির আসমানিকে সজোরে এক ধাক্কা দিল। আসমানি নিজেকে সামলাতে পারল না। টাস খেয়ে সে আছড়ে পড়ল রিদওয়ানের রক্তাক্ত গায়ের ওপর। আকস্মিক ধাক্কায় রিদওয়ান ব্যথায় কুঁকড়ে ওঠে। উফ, শালার পথ, মারলি তো মারলি, এখন এই বান্দিরি আমার গায়ের ওপর, বলে রেদন থেমে গেল। কথাগুলো আর শেষ হলো না। আসমানি তখন তার বুকের ওপর আছড়ে অবস্থায়। ধস্তাধস্তিতে আসমানির এলোমেলো হয়ে যাওয়া চুলের গোছা রিদওয়ানের গালে আলতো করে ছুঁয়ে গেল। রিদওয়ান যখন যন্ত্রণায় কাতর চোখ তুলে তাকালো, তার রাগ আর শরীরের বিষ মুহূর্তে কর্পূর হয়ে উড়ে গেল। চোখের সামনে কাকে দেখছে? এ তো অপসরী। আসমানির চওড়া লাল পাড়ের শাড়ি কাঁধ থেকে অনেকটা সরে গেছে। ঘাড়ের ঘাতে আর বুকের ওপর বিন্দু বিন্দু চিকচিকে ঘাম। অপমানে তার মুখটাও লাল হয়ে উঠেছে, কিন্তু চোখের কোণে এখনো আকুপাকু বুনো হাতছানি রেখা। মজিদ হাওলাদার আমিরের জন্য তুরুপের তাস এনেছে, কিন্তু তাসের মুখটা যে এতটা বিষাক্ত সুন্দর হবে তা কল্পনাতেও ছিল না রিদওয়ানের। আসমানি রিদওয়ানের হতভম্ব চাহনি দেখে খুশি হয়ে গেল। হাওলাদার বাড়ির সিংহটা তাকে ফিরিয়ে দিলেও শিয়ালটা বশ করা খুব কঠিন হবে না। সে তার আঙ্গুল দিয়ে রিদওয়ানের রক্তমাখা কলারের ওপর ধরলেই আঁকিবুকি করতে করতে ফিসফিস করলো, তা আদর্শ কৃষক সাহেব, চোট কি খুব বেশি লেগেছে? তোমার মালিক তো আমায় তোমার জিম্মায় দিয়ে গেল, দেখে রাখতে পারবা তো? আমি কিন্তু আনকোরো কুমারী। আমির পেছন থেকে ফিরেও তাকালো না। তার কাছে আসমানির শরীরটা প্রদর্শনী ছিল নিছক নর্দমার পঙ্কিলতার মতোই। গটগট করে ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে গিয়ে উঠল। টায়ার ঘষে ধুলো উড়িয়ে গাড়ি ছুটে গেল তার শহরের মূল অফিসে গিয়ে। সেখান থেকে বৈধ ব্যবসার সব কলকাঠি নাড়া হলো। অফিসের গদিওয়ালা চেয়ারে শরীরটা এলিয়ে দিতেই কবির এসে সামনে দাঁড়ালো। বলল, ভাইজান, দুপুরে ভাবিজান আইছিল, অনেকক্ষণ অপেক্ষা করেও গেল। মনে হয় জরুরি কোনো কথা ছিল। পদ্মজার নামটা না কানে আসতেই আমির পাথরে হিমশীতল মুখভঙ্গি মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কবির একটা জুৎসই গালি দিল, আর এই মুহূর্তে দেরি করলো না। বেরিয়ে গেল। টেবিলের ওপরে জরুরি ফাইল, মিটিংয়ের সবকিছু পড়ে রইল। পরদিন সরকারি ছুটির দিন। মন্ত্রী সালাউদ্দিন তারিকের ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। দরজার দিকে পিঠ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমির, পায়ের ওপর পা তুলে, হাতে ভাঁজ করা খবরের কাগজ। ঠোঁটের কোণে জ্বলন্ত চরুদ থেকে ধোঁয়া উঠছে নীল কুণ্ডলি পাকিয়ে সিলিংয়ের দিকে। হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমার সাহস তো কম না, মন্ত্রীর বাড়িতে বসে চুরুদ ফুঁকছ? আমির চমকালো না। এমনিতেই কি কাগজটাও নামালো না সঙ্গে সঙ্গে, বরং একটু থেমে ধীরে ধীরে চুরুটটা অ্যাট্রাকশনে রেখে উঠে দাঁড়ালো। ঘুরে তাকালো। বিনিময়ের সাথে সালাউদ্দিনের সঙ্গে হ্যান্ডশেক করলো। সালাউদ্দিন তারিক সামনাসামনি বসলেন। তার সময় 50-এর কোঠায়, চুল বেঁকে ধরেছে। বললে, সরাসরি আলাপেই যাই। থামলেন, কিছু ভাবলেন, তারপর বললেন, আমির, আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন তার প্রতি হিসেবের অনুগত্য আশা করি না। তুমি বিরোধী দলের হাতে অস্ত্র চালান করে তুলে দিয়ে সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছ। এটা কি তোমার মতো একজন দূরদর্শী ব্যবসায়ীর বোকামি নয়? আমির সোফায় হেলান দিল। তার ভঙ্গিতে কোনো অপরাধবোধ নেই, কোনো ভয় নেই। বলল, প্রশ্নটা ভুল করলেন মন্ত্রী সাহেব, আমি বিশ্বাস করিনি। আমি শুধু বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনি চালানে টাকা আটকে রেখেছেন, কারণ হিসাবে বলছেন ফান্ড রিলিজ হয়নি, কিন্তু আমি জানি সেটা টাকা কোথায় গেছে, কোন খাতে ব্যয় হয়েছে, কার পকেটে পৌঁছেছে। আমার নীতি একদম সাদা কাগজের মতোই পরিষ্কার। আগে পাওনা, তারপর পণ্য। সালাউদ্দিনের চোখে কিছু একটা খেলা করলো। তুমি জানো এই মুহূর্তে দেশের ভেতর যে অস্থিরতা চলছে সেটা মোটেও এক চালনা না। আমার জন্য কতটা জরুরি ছিল এই চালানটা। তুমি চাইলে কি আর কদিন ধৈর্য ধরতে পারতে না? টাকাটা তো আজ হোক বা কাল হোক তুমি পেতে।
আমি ব্যবসায়ী, মন্ত্রী সাহেব, সমাজসেবক নই। ধৈর্য আমার ঘরের চিংড়ি বড় না, ঘেরের চিংড়ি বড় হয়, আর ওই ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্ত্রের চালান ঘেরের কেবল মুদ্রার বিনিয়োগের প্রতিশ্রুতি বিনিয়োগে নয়। তখন দরজার একটা সংকোচনের কাশি শব্দ হলো। মিরাজ ঢুকলো। মন্ত্রীর পিএস, বয়স 30-এর কোঠায়, মুখে একটা চিরস্থায়ী বিনয়ী হাসির আবরণ, কিন্তু চোখে হিসাব আছে। এই মিরাজের সাথে আমিরের সব লেনদেন হয়, সব ঢিলের সুতো এই লোকের সাথেই তার। তাকে দেখে সালাউদ্দিন বলে, মিরাজ হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারেনি। সরকারি কিছু ফান্ডের তালিকার কারণে পেমেন্ট একটু আটকে আছে। আমরা তো আর রাস্তা ক্ষুদ্র ব্যবসায়ী না যে তোমাকে ঠকাবো। তুমি এই চালানটা ক্লিয়ার করো, আমি নিজে কথা দিচ্ছি পেছনের সব পাওনা মিটিয়ে দেওয়া হবে তোমাকে। চলো একটা সমঝোতায় যাই। আমির মিরাজের দিকে একবার তাকালো, তারপর সালাউদ্দিনের দিকে ফিরে বলল, সমঝোতার সময় পার হয়ে গেছে। আমার বকেয়া টাকা দিয়ে আপনি পিএস, আমার সমঝোতার টাকা দিয়ে আপনার পিএস নতুন গাড়ি কেনে। ফান্ডে ঝামেলা নেই, ঝামেলা আপনার নিয়তে। তাই শেষ অস্ত্রের চালানটা আমি ওই পক্ষকে দিয়েছি যারা নগদে বিশ্বাসী। মিরাজ মুখ মুহূর্তেই জন্য শক্ত হয়ে গেল, তারপর আবারও সেই বিনিময়ী মুখোশ ঢেকে নিল সে। সালাউদ্দিনের মুখ থেকে নরম ভাবটা সরে গেল, কপালে একটা সরু রেখা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তুমি ঠিক করনি। তুমি জানো ওই অস্ত্রগুলো আমার জন্য কতটা ক্রুশিয়াল ছিল। তুমি আমার সাথে বেইমানি করলে। যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে। তোমার ওপর আমার সেই ভরসা ছিল, যেটা তুমি আজ নিজ হাতে নষ্ট করলে। আমির একটু সামনে ঝুঁকলো, গলা নামিয়ে স্পষ্টভাবে বলল, বিশ্বাসঘাতকতা তখনই হয় যখন অপরপক্ষ চুক্তি মানে। আপনার চুক্তি ভেঙেছে আগে, আর আমি হিসাব বরাবর পক্ষেই নিয়েছি। মিরাজ হাসলো। সালাউদ্দিন তারিখের শালা সে। এই পরিচয়টুকু তার জন্য সবচেয়ে বড় সম্পদ, এবং সে জানে সেটা। সে সম্পর্কের আড়ালে দাঁড়িয়ে সে মাঝে মাঝে এমন কথা বলে যা অন্য কেউ বলার সাহস দেখাতো না। এবারও তার ব্যতিক্রম না। ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ঝুলিয়ে সে ফোড়ন কাটলো। বিশ্বাসঘাতক একটা, নীতি নেই, সততাও নেই। ঘরের বাতাস একটু ভারী হলো। সালাউদ্দিন কিছু বলল না, শুধু চোখে একটু সরু করলো। তিনি উৎসুক হয়ে দেখলেন এরপর কি হয়। আমি ঠান্ডা মাথায় হাসলো। তারপর রাতের অন্ধকারে আমার পাঠানো মেয়েদের সামনে যখন ন্যাংটা হন, তখন আপনার ওই আদর্শ আর নীতি কোন নর্দমায় গিয়ে লুকায়। আপনার মতো মানুষের ইজ্জত তো আমার মেয়েদের বিছানায় রোজ নিলাম হয়। মিরাজের মুখ থেকে যেন রক্ত সরে গেল। সালাউদ্দিন গর্জন করে উঠলেন, তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে আমির। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে আছো। আমার শালাকে তুমি আমার সামনেই। আমির একটু টনল না এবং সালাউদ্দিনের দিকে সরাসরি তাকিয়ে কথা কেড়ে নিয়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনাকে সম্মান করি, কিন্তু মিরাজ আপনার শালা হলেও আমার কাছে স্রেফ একটা বাজারের দালাল। কথাটা ঘরের পাথরগুলো যেন নড়ালো। মিরাজ এবার রাগে প্রায় জ্বলে উঠল। তার ভেতরে যে অপমান জমছিল, সে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল, সব একসাথে বেরিয়ে এলো। আমি দালাল, তুই কি এই পালবে মেয়েদের দালাল, অস্ত্র পাচারকারী, নিজেদের কি ভাবিস? হ্যাঁ, কালে আমি তোর ফ্যাক্টরি গোডাউন তছনছ করে দিতে পারি। আমি ঠান্ডা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। বলল, যার পরে কথা বলছিস তার গোপন নথির কথাই তো অন্য পার্টনারের কাছে ফাঁস করেছিস। তুই তো সেই অধম যে নিজের দুলাভাইয়ের ক্ষমতাই দোহাই দিয়ে ফান্ড থেকে 2 কোটি টাকা সরিয়েছিস। বলবো নাকি সব কথা? ঘরে একটি বিদ্যুৎ খেলে গেল। সালাউদ্দিন চমকে উঠলো, তার চোখে মিরাজের দিকে ঘুরলো। মিরাজ হকচকে গেল, চিৎকার করে বলল, মিথ্যা কথা। আমাদের মাঝে ঝামেলা লাগাতে এসব বলছে দুলাভাই। এই সাপটাকে আর পুষবেন না, আপনার পিছে ছুরি মারবে। আমি তখন উঠে দাঁড়ালো। মিরাজের একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো সে। দুজনের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। হিসিয়ে বলল, আমি পিঠে ছুরি মারি না মিরাজ, আমি বুক বরাবর বুলেট চালাই। সেকেন্ড কয়েক নীরবতা, তারপর মিরাজের ভেতরে কোথাও থেকে একটা যেন ভেঙে গেল। সে চিৎকার করে কোমরের পিস্তল বের করলো এবং সেটা আমিরের কপালে ঠেকিয়ে দিয়ে বলল, মুখ বন্ধ কর কুত্তার বাচ্চা। আমির
যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। আগে অস্ত্রটা মিরাজ বের করুক। বিদ্যুৎ গতিতে তার হাতের কোমরে গেল এবং পর মুহূর্তে তার রিভলভার মিরাজের কপালে ঠেকলো। দুটো অস্ত্র, দুটো কপাল, দুটো মানুষ, মাঝখানে একটা ট্রিগারের দূরত্ব। আমির গলা উঁচিয়ে বলল, ট্রিগার চাপ মিরাজ, সাহস থাকলে চাপ। আমি যখন অস্ত্র হাতে নেই তখন সে তার প্রতিপক্ষের মানুষকে হিসাবের গণ্য করে না। আর তুই তো স্রেফ একটা কীট পতঙ্গ। তোর আঙ্গুলের কাপার আগের আগে তোর আঙ্গুল কাপার আগেই তোর মগজ পেছনের দেওয়ালে লেপ্টে যাবে। মিরাসিতে জ্ঞান শূন্য হলো, সত্যি সত্যি টিকা চেপে দিল। চমকে উঠল সালাউদ্দিন তারিক। নিচে হচ্ছে লেখিকার নোটস। পরবর্তী পর্বে অলিন্দপুর যাব, নারী পাচারের বিস্তারিত লিখব। ওকে 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 ডান।